একটা বাজে। নিস্তব্ধ জেলের ভিতর একমাত্র জেগে আছে কৃষ। লকআপের ছোট্ট জানলা দিয়ে আসা ক্ষীণ আলোয় সে চুপচাপ তাকিয়েছে রুহির ছবিটার দিকে। চারিদিকে এমন নীরবতা, শুধু বাইরে ডিউটিতে থাকা কনস্টেবলদের পায়ের আওয়াজে মাঝে মাঝে ভেসে আসছে। হঠাৎ টাক, লকআপের দরজা খোলার শব্দে কৃষ ভুরু কুচকে চমকে উঠে তাকায়। ভেতরে ঢুকেন রফিক হাসান। রফিক, কৃষ, আগের দিন মিসেস রুহি আপনার কেসটা রিওপেন করার জন্য আমার কাছে এসেছিলেন, আপনার সাথে দেখা করতে এসেছিলেন। আপনার মধ্যে ঠিক কী হয়েছিল একটু বলবেন? কৃষ উঠে দাঁড়ায়, কণ্ঠ শুকনো। কৃষ, রুহির কী হয়েছে? রফিক গম্ভীর ভঙ্গিতে সামনে এগিয়ে আসে। রফিক, সেটা জানার জন্যই তো জিজ্ঞাসা করছি। রুহি কিছু প্রমাণের কথা আপনাকে বলেছে? কৃষের গলা দিয়ে যেন কথা বেরোয় না, শুধু মাথা নেড়ে না বোঝায়। রফিক ঘুরে বেরিয়ে যেতে শুরু করলে কৃষ দ্রুত এগিয়ে তার পথ আটকে দেয়। কৃষ, কী হয়েছে পুরোটা বলুন রফিক হাসান। রফিক এক মুহূর্ত চুপ, তারপর ধীরে ধীরে বলে, রফিক, রাতে রুহি আমায় ফোন করেছিল, বলেছিল তার কাছে সব প্রমাণ আছে। তারপর বলল আমি যেন রেডি থাকি, ও এসএমএস করলেই যেন পুলিশ নিয়ে যায় হাতে নাতে ধরার জন্য। কিন্তু তার আর কোনো এসএমএস আসেনি। রফিকের কণ্ঠ ভারী হয়ে ওঠে। রফিক, কৃষ, আপনার প্রথম দিনেই সব সত্যি বলে দিলে আজ হয়তো এসব হতো না। রুহি কিছু হলে তার দায় কিন্তু আপনার। সব কথা শুনে কৃষের মাথা কাজ করা বন্ধ করে দিল। রাগে তার রক্ত টকবক করছে, চোখের শিরা ফুলে যায়। কৃষ চোখ লাল। আমি রুহির জন্য চুপ ছিলাম রফিক হাসান। শি ইজ মাই ওয়াইফ। ওকে রক্ষা করার জন্য সব দোষ আমি নিজের উপর নিয়েছিলাম, কারণ আমার বাটারফ্লাই তখন শত্রুর হাতে ছিল। রফিক স্তব্ধ। হোয়াট? কৃষ, লোকেশন বের করছেন? রফিক ফোন বের করে মাথা নাড়ে। রফিক, হ্যাঁ, এখনই পুলিশ নিয়ে রওনা হচ্ছে। ক্রিস দরজার দিকে এগোয়। ক্রিস, চলুন। রফিক তার সামনে দাঁড়িয়ে বলে। রফিক, এক মিনিট, আপনাকে নিতে পারবো না। যতই আইনের চোখে আপনি একজন ক্রিমিনাল। আপনি কিছু করেননি সেটা আমি জানি, কিন্তু বাকিরা জানে না। এই কথাগুলো ক্রিসের মাথা পুরো গরম করে ওঠে, আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। হঠাৎ ক্রিস ঝড়ের মতো ঘুরে দাঁড়িয়ে রফিকের কলার চেপে ধরে দেওয়ালে ঠেসে ফেলে। রফিক হতবাক হয়ে যায়। এর আগে ক্রিস তার পকেট থেকে বন্দুকটা টেনে বের করে ঠাস করে ট্রিগারটা রফিকের কপালে ঠেকিয়ে ধরে। ক্রিস বন্দুকটা রফিকের কপালে ঠেকিয়ে খুব নিচু গলায় বলে, স্যার, এখন আর নিয়ম মানার সময় নেই। আমার বাটারফ্লাইয়ের জীবন ঝুঁকিতে আছে। আপনার ফোনটা দিন। রফিক আর কিছু বলতে পারে না। ভয়ে এবং বিস্ময়ে তার হাত কাঁপে। ক্রিস তার হাত থেকে ফোনটা টেনে নেয়। ঠিক তখনই দুজন কনস্টেবল দরজার কাছে এসে দাঁড়ায়। পরিস্থিতি বোঝে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। ক্রিস বন্দুকটা আরও শক্ত করে রফিকের মাথায় ঠেকিয়ে বলে, ক্রিস, পাশে সরে যান। আরে এক কদম এগোলে আপনাদের অফিসারের লাশ পড়বে। কনস্টেবল ভয়ে জমে যায়। একজন তো শ্বাস নিতেও ভুলে গেছে যেন। ক্রিস রফিকের সামনে ধরে ঢাল বানিয়ে ধীরে ধীরে লকআপের বাইরে চলে যায়। রফিক কণ্ঠ কাঁপছে। ক্রিস এটা ঠিক করছে না। ক্রিস দাঁত চেপে, চুপ। এখন শুধু আমার বাটারফ্লাইকে বাঁচানো জরুরি। করিডোর করে এগোতে থাকে তারা। কনস্টেবল কারো নির্দেশ না পেয়ে নড়তেও পারছে না। রফিকের মাথায় বন্দুক ঠেকানো দেখে কেউ এগিয়ে আসার সাহসও পাচ্ছে না। বাইরে পৌঁছানোর পর ক্রিস বলে, গেট খুলুন। গেটে থাকা কনস্টেবল দোটানায় পড়ে যায়, কিন্তু রফিকের মুখের ভয় দেখে সে চাবি ঘুরিয়ে দেয়। বাইরে বাতাস একটু ঠান্ডা, রাতও আরও গভীর। পুলিশের গাড়িগুলো সারি করে দাঁড়িয়ে আছে। ক্রিস রফিককে ঠেলে সামনে নেয় এবং বলে, চলুন ওই গাড়িটা। একটা কালো রঙের পুলিশের জিপ সামনে ছিল। ক্রিস রফিককে আগে উঠতে বলে, তারপর নিজে উঠে পাশের সিটে বসে যায়। বন্দুকটা এখনও রফিকের মাথায় ঠেকানো। এরপর ফোনটা আনলক করে রফিকের লোকেশন অ্যাপ খুলে দেয়। ক্রিস, গাড়ি স্টার্ট দিন। লোকেশন অনুযায়ী চালান। বেশি দেরি হলে আপনার মাথা উড়ে ব্যাগে। রফিক ভয়ে ডোক গিলে গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়। রাতের অন্ধকার চিরে পুলিশের জিপটা রুহির লোকেশনের দিকে ছুটে যায়। রুহির মুখে হঠাৎ ঠান্ডা পানি ছিটকে পড়ে। চোখে মুছে লাগতেই রুহি ধরপড় করে উঠে বসে। ছটফট করতে করতে চারিদিকে তাকায়। ঘরটা অন্ধকার, চারপাশে অচেনা বন্ধ। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সিমরান, হাতে পানি ভরা গ্লাস। রুহি কাঁপা গলায়, আমাকে কোথায় এনেছিস তুই? সিমরান ঠোঁট বাঁকিয়ে হেসে ধীরে ধীরে এগিয়ে বলে, সিমরান, রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। আমি তোকে বিয়ে দিতে এনেছি। রুহির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে ভয়ে ভয়ে পিছিয়ে বলে, রুহি, বিয়ে? কিসের বিয়ে? সিমরান গ্লাসটা আগে রেখে চুলের গোছা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলে, সিমরান শোন,
আমান তোকে অনেকদিন ধরে ভালোবাসে, ও তোকে বিয়ে করবে। রুহির চোখ বড় হয়ে যায়। রুহি, আমান আমাকে ভালোবাসে এটা যদি তুই জানতিস তাহলে ওকে লাভ লেটার দিয়েছিলি কেন? সিমরান আবার হাসে। এইবার তার হাসিতে ঈষৎ আর পাগলামি মিশ্রিত। সে হঠাৎ এগিয়ে এসে রুহির চুলের মুঠি শক্ত করে ধরে টান দেয়। সিমরান, সবই তো তোর জন্য। আমি যাকে চাই তুই তাকে নিজের জালে ফাঁসিয়ে নিস। প্রথমে আমি কৃষকে চেয়েছিলাম, তুই কৃষকে নিজের করে নিলি। তারপর আমি আমানকে চাইলাম, তাকেও তুই নিজের জাদু দিয়ে বশ করলি। রুহির মাথায় ঘুরে যায়। সে মরিয়া হয়ে সিমরানের হাত ঠেলে দেয়। রুহি, আমানকে আমি ভাইয়া বলি, তাকে আমি ভাইয়ার মতো দেখি। এতেও তোর এত সমস্যা? এই জন্য আমার মুখে ফেলেছিলি? সিমরান এবার জোরে হেসে দেয়। হাসিটা এত বিকৃত যে রুইয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সিমরান, হ্যাঁ ভাই, সত্যি এই নাটক তোর দ্বারা সম্ভব। হ্যাঁ, আমি তোর মুখে ছুঁড়েছিলাম, কিন্তু আমি একা নই। আমার সাথে কৃষের সৎ বোনও। কৃষকে পাওয়ার লোভে ও আমার পাশে দাঁড়িয়েছিল। রুহির চোখে পানি চলে আসে। রুহি, কিন্তু কৃষের বাবা মা তো তোকে কিছুই করেনি। তাদের কেন মেরেছিলি? আর ওনার বোন, সে তো তোকে সাহায্য করছিল, তাকে কেন মারলি? সিমরান, কারণ ও কৃষকে পাচ্ছিল না, কৃষ ওকে ইগনোর করতো, তাই ও আমায় হুমকি দিচ্ছিল। আমি যদি কৃষকে ওর করে না দেয় তো ও আমায় ফাঁসিয়ে দিবে, পুলিশকে বলে দিবে আমি তোর মুখে দিয়েছি। আর রইল কৃষের বাবা মা, ওদের আমি মারতে চাইনি, ওরা আমায় খুন করতে দেখে ফেলেছিল, তাই বাধ্য হয়ে ওদেরকে মারতে হয়েছে। রুইয়ের কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। সে আন্দাজ করতে পারেনি কোনোদিন যাকে নিজের কাছের মানুষ ভেবেছিল সে এমন নোংরা মানসিকতার মানুষ। অনায়াসে 3টি খুন করে ফেলেছে। রুই, তুই এতটা নিচে নামলি সিমরান? তুই এতটা পাল্টে গেলি কীভাবে? সিমরান, শাট আপ, তোর ইমোশনাল ড্রামা বন্ধ কর। এখন তাড়াতাড়ি রেডি হ, আমান কাজে নিয়ে চলে আসবে। রুহি, তুই একটা কাজ কর, তুই আমানকে বিয়ে করে নি, কারণ দুজনে মিলে এত প্ল্যানিং করছিস, তোদের দুজনেরই ভালো মিলবে। সিমরান, আই নো জান, আমাদের ভালো ম্যাচ করবে। ও আমার সব কিছুতে সাপোর্ট দিয়েছে, কিন্তু ওর খুব ইচ্ছে তোকে পাওয়ার, মেন বেডে পাওয়া। আর আমার ইচ্ছে ক্রিসের থেকে দূর করা। ক্রিস যখন জানতে পারবে তুই আমানের সাথে শুয়েছিস তখন আর তোর দিকে ঘুরেও তাকাবে না, আর আমি ক্রিসের হয়ে যাব। রুইছি, আল্লাহ সব দেখছে সিমরান, আর শাস্তি কিন্তু তুইও পাবি। সিমরান, এই তোর ড্রামা বন্ধ কর তো, চল তাড়াতাড়ি, তারপর তোদের বাসরে ভিডিও বানাবো। বলে রুইয়ের হাত ধরে টানতে থাকে। রুই নিজেকে ছাড়াতে থাকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কৃষ এখনও বন্দুকটা রফিকের মাথায় ঠেকিয়ে রেখেছে, কিন্তু রফিক আস্তে গাড়ি চালানো দেখে কৃষের মাথা গরম হয়ে যায়। কৃষ, সরুন, আমি গাড়ি চালাবো। রফিক ভয় পেয়ে গাড়ি থামিয়ে সিট থেকে সরে আসে। ক্রিস ড্রাইভে সিটে ঝট করে বসে পড়ে, চোখে রাগ, দুশ্চিন্তা, মিশ্র আগুন। রফিক কাঁপতে কাঁপতে পাশের সিটে বসে পড়ে। ক্রিস 1 সেকেন্ড দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। ইঞ্জিনের শব্দে আশেপাশের নিরাপত্তা ভেঙে যায়। ক্রিস এক হাতে বন্দুক ধরে রাখে, এক হাতে ড্রাইভ করতে থাকে। ক্রিসের চোখ লাগ, বাটারফ্লাই, আমি আসছি। গাড়ি এত জোরে রাস্তায় তুলে যে টায়ারের ঘর্ষণে ধোঁয়া ওঠে। গাড়ি নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাচ্ছে না। ক্রিস শুধু সামনে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে ছুটে যাচ্ছে অন্ধকার গতিতে। ক্রিস, যেদিন তোকে হারিয়েছিলাম সেদিন আমি নিঃস্ব হয়ে গেছি, আজ আর হারাতে দেবো না। গাড়ি রাতের অন্ধকারে চিরে ছুটে যায়। রাতটা যেন এক অদ্ভুতভাবে নীরব হয়ে গেছে। চারিদিকে অন্ধকার, বাতাস থমথমে। মনে হয় এই রাতের কোনো অঘটন ঘটতে যাচ্ছে। বাড়ির ভেতরে ভয় আর দম বন্ধ করার নীরবতা ছড়িয়েছে। বিপজ্জনক কৃষা রুহি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। রুহিকে টেনে হিঁচড়ে ভেতরে সেই ছোট্ট ঘরে আনা হয়। ঘরের মাঝখানে পাতলা ল্যাম্প জ্বলছে, আলো কেমন হলুদ আর কম্পমান। সেই আলোয় দেখা যায় কাজী সাহেব ঘেমে নেমে বসে আছেন, চোখে মুখে ভয়, হাত পা কাঁপছে। সিমরান রুহিকে চেয়ারে চেপে বেঁধে বসিয়ে রাখেন। রুহির হাত পা কাঁপছে, নিঃশ্বাস কেঁপে উঠছে। আমান, নিন, কাজী সাহেব বিয়ে পড়ান, তাড়াতাড়ি করবেন, 1 সেকেন্ড দেরি হলে ভালো হবে না। কাজী সাহেব অবাক, ভীত মুখে তাকান। কাজী সাহেব, বাবা, বিয়ে কি এমন তাড়াহুড়ো করে? এই নিয়ম নীতির ব্যাপার, কবুল তো লাগবে, মেয়ের সম্মতি লাগবে। রুহি তখন হঠাৎ ঝাঁকে উঠে চিৎকার করে, রুহি, আমি এই জানোয়ারটাকে বিয়ে করব না, শুনেছেন? আমি করব না। এত বড় চিৎকারে ঘরের ভেতরে বাতাস থমকে যায়। সিমরান খেঁকে ওঠে। আমারও চোখ লাল হয়ে যায়। আমার রেগে ফেটে পড়ে রুহের মুখ চেপে ধরলো জোরে। তার আঙ্গুলের চাপ রুইয়ের গালে বসে যায়। আমার চুপ, একটাও শব্দ না। বেশি কথা বললে বিয়ের আগে বাসর সেরে ফেলবো, বুঝলি?
তার চোখে এমন নোংরা ইচ্ছে, এমন দানবীয় দৃষ্টি, যা দেখে রুহির বুক কেঁপে ওঠে। কাজী সাহেব অসহায়ভাবে সব দেখছিল। কাজী সাহেব, আচ্ছা, কিন্তু এ কি হচ্ছে? মেয়ে তো রাজি না বাপু, এভাবে বিয়ে? আমান ঘুরে তাকায়, চোখের নিশানায় সরাসরি কাজী সাহেব দিকে। তার কণ্ঠে হুমকি, চোখ ভয় ধাঁধানো আগুন। আমানকে এত ভাবতে হবে না বুড়ো, তুই তোর কাজ কর, নাহলে তোর জানাজা আগে হবে, পরে আমার বিয়ে। সিমরান ঠোঁটের কোণে দুষ্টু হাসি ছড়িয়ে দাঁড়িয়ে থাকে। রুহির দিকে তাকিয়ে চোখ টিপে বলে ওঠে, সব শেষ, এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। আমানের এই ধমকানিতে কাজী সাহেব কাঁপতে কাঁপতে সামনে রাখা কাগজে চোখ ফেলেন। তার ঠোঁট শুকিয়ে গেছে, গলার স্বর কাঁপে। কাজী সাহেব, ঠিক আছে, শুরু করি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলে রুহির শরীর থরথর করে কাঁপে, চোখে পানি এসে যায়। আর দূরে কোথাও রাস্তায় গাড়ির চাকা চিরে এগিয়ে আসছে অন্ধকার ভেদ করে। কাজী সাহেব গলা খাঁকড়ে দিয়ে সামনে থাকা কাগজটা ঠিক করলেন। ঘরের বাতাস ভারী, রুহির চোখে পানি, হাত কাঁপছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। কাজী সাহেব কাঁপা গলায়, আচ্ছা আমান মোল্লা, আপনি কি রুহিকে কবুল করলেন? আমার সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে মাথা তুলে জোরে, হ্যাঁ, আমি কবুল করি। সিমরান তৃপ্তির হাসি ফুলে কাজী সাহেব আর রুহির দিকে তাকান। তার চোখে ভয়, অসহায়ত্ব। কাজী সাহেব, মেয়েপক্ষ, রুহি, আপনি কি আমান মোল্লাকে স্বামী হিসেবে কবুল করেন? রুহি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে দেয়। রুহি, না, আমি কবুল না। কথাটা শেষ করতে না দিতে আমান তার মুখ আরো শক্ত করে চেপে ধরে গর্জে ওঠে, কবুল বলবি, বল কবুল। রুহি মাথা ঝাঁকায়, চোখ দিয়ে পানি পড়ছে, শ্বাস নিতে পারছে না। সিমরান এগিয়ে এসে রুহির গালে থাপ্পড় মারতে যায়, ঠিক তখনই ধাম, বাড়ির সামনে দরজাটা এমন জোরে ভেঙে পড়ে যে কাজী সাহেব চমকে ওঠেন। সিমরান পেছনে হোঁচট খায়, আমার হাত সরিয়ে ফেলে। ধুলো উঠতে উঠতে দরজার চৌখাটে দাঁড়িয়ে থাকে ক্রিস, চোখ লাল, নিঃশ্বাস আগুনের মতো। পাশেই রফিক হাসান দাঁড়িয়ে। রফিক, ক্রিস দাঁড়ান, পুলিশ আসছে। কিন্তু বাক্য শেষ হওয়ার আগে ক্রিস সোজা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আমান কিছু বুঝে ওঠার আগে ক্রিস এমন জোরে একটা লাথি মারে যে আমান চিৎকার করে মাটিতে ছিটকে পড়ে চেয়ারের উপর গিয়ে আছড়ে পড়ে। চেয়ারের কাঠ ভেঙে শব্দ হয়। রুহি ভয় আর স্বস্তির মিশ্র অনুভূতি তাকিয়ে থাকে ক্রিসের দিকে। ক্রিসের দাঁতে দাঁত চেপে আমানকে দেখে, আমার বাটারফ্লাইকে ছোঁয়ার সাহস কোথায় পাস? আমি তোকে আজ বাঁচতে দেব না। ঘরের বাতাস কাঁপতে থাকে, সব কিছু যেন থমকে যায়। শুধু ক্রিসের রাগ, রুহির চোখে পানি আর আমানের ব্যথার গোঙানি শব্দ শোনা যায়। আমার চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গোঙাচ্ছে। ক্রিস এগিয়ে যায় ঝড়ের মতো, চোখ দুটা জ্বলে উঠছে আগুনে। আমান কষ্টে, তোকে তোকে আজ। কথা শেষ করার আগে ক্রিস আমানের কলার চেপে ধরে তুলে দেয় দেওয়ালে চেপে। ক্রিস, তুই ওকে ছুঁয়েছিস? তোর মুখ, তার মুখ চেপে দিচ্ছিস বল? আমার গলা ছাড়ানোর জন্য ক্রিসের হাত চেপে ধরে পা তুলে লাথি মারতে যায়। ক্রিস এক ঝটকায় তার পা সরিয়ে দেয়। আমান আবার মাটিতে পড়ে। সিমরান চিৎকার করবে, সিমরান, আমান, উঠে দাঁড়াও, ওকে থামাও। ক্রিস রফিককে বলে, কেউ বের হতে পারবে না, দরজা বন্ধ রাখো। রফিক দরজায় গিয়ে দাঁড়ায়, বন্দুক তুলে সতর্ক থাকে। এবার আমান উঠে দাঁড়ায়। এইবার তার চোখে রাগ, অপমান, বিস্ফোরণ। আমান, তোর বাটারফ্লাই এখন আমার। তোকে আজ আমি শেষ করব। সে দৌড়ে গিয়ে কিসের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে মাটিতে গড়াগড়ি খেতে খেতে একে অপরকে ঘুষি মারতে থাকে, ঢুস ঢুস। কিসের ঠোঁট পেটে রক্ত বের হয়ে যায়। আমানের চোখের উপর কিসের একটা ঘুষি কেটে রক্ত নামে। কাজী সাহেব ভয়ে চিৎকার করলে, আল্লাহ, এটা কি? রুই চেহারে বাঁধা, কান্না থামাতে পারছে না। আমান ক্রিসকে ধাক্কা দিয়ে দেওয়ালে ঠেলে ধরে, দুই হাত দিয়ে ক্রিসের গলা চেপে ধরে। আমার হাঁপাতে হাঁপাতে, এত শক্তি কোথায় পেলি? তোর বউ তো আমার হয়ে গেছে, তুই আর কিচ্ছু করতে পারবি না। ক্রিসের চোখ ঠিক সেই মুহূর্তে লালচে জ্বলতে থাকে। একটা ভাঙা অদম্য শক্তি তার মধ্যে জেগে ধরে। সে দু হাতে আমানের হাত সরিয়ে দেয়, ডান হাত মুষ্টি শক্ত। ড্যাম, একটা ঘুষি সরাসরি আমানের নাকে, রক্ত ছিটকে বেরিয়ে এসে আমান পিছনে পড়ে যায়। ক্রিস এবার থামে না, উঠে দাঁড়িয়ে আমানের কলার টেনে ধরে আবার দেওয়ালে ছুরি মেরে ধারাম। দেওয়ালের পোস্টার ভেঙে পড়ে। ক্রিস গর্জে ওঠে, ও শুধু আমার, বুঝেছিস, আর কারো না। আমান তড়াক করে পাশ থেকে একটা কাঠের চেয়ার এনে ক্রিসের মাথায় ভাঙতে যায়। রুহি চিৎকার করে, ক্রিস! ক্রিস শেষ মুহূর্তে ঘুরে সাইডে যায়। চেয়ারটা দেওয়ালে আছড়ে ভেঙে যায়। কি সেই সুযোগে আমানের পেটের মধ্যে হাঁটু দিয়ে আঘাত করে। আমার হাঁটু মুড়ে বসে পড়ে, নিঃশ্বাস আটকে আসে।
ক্রিস আমানের চুল ধরে মাথা তুলে, মাদার ড্যাশ, তোকে কেটে পিস পিস করলেও আমার শান্তি হবে না। আমানের পুরো শরীর ঢিলে হয়ে যায়। সে মাটিতে পড়তে না পড়তে রুমের বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। রফিক দরজা খুলে দেয়। রফিক, ক্রিস, পুলিশ টিম চলে আসছে, সব শেষ, আজ ওরা বাঁচবে না। সিমরান ভয়ে পিছন রুমে পালাতে যায়। ক্রিস ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে রুহির দিকে তাকায়। রুহি কাঁদতে কাঁদতে বলে, ক্রিস। ক্রিস রুহির দিকে দৌড়ে যায়, দড়িটা কেটে তাকে মুক্ত করে। রুহি ক্রিসের বুকে পড়ে কান্না করে। ক্রিস তার মাথায় হাত বুলিয়ে দেয়, তার চোখে পানি। ক্রিস, আমি এসে গেছি আমার বাটারফ্লাই, এবার কেউ তোকে ছুতে পারবে না। রুহির চোখ তখনও ভেজা, শরীর কাঁপছে। ক্রিস রুহির সারা মুখে অসংখ্য ভরিয়ে দেয়। রুহি কাঁপা গেলে বলে, আপনি খুব খারাপ, এত দড়ি করলেন কেন আসতে? ক্রিস রুহিকে নিজের বুকে আরও শক্ত করে চেপে ধরল। তার বুকের ভেতর ধুক ধুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। ক্রিস, সরি বাটারফ্লাই, ভুল হয়ে গেছে, আর হবে না, আর কখনো হবে না। রুহি তখনও থামছে না, তার ভেতরে জমে থাকা আতঙ্ক আর কষ্ট মাথা তুলছে। সে কাঁদতে কাঁদতে শ্বাস নিতে নিতে ক্রিসের বুকে ছোট ছোট ঘুষি বলতে থাকে, আজ যদি আমি অপবিত্র হয়ে যেতাম তাহলে, তাহলে কি আপনি আমাকে আর ভালোবাসতেন? ক্রিস থেমে গেল। ওর চোখে তখন শুধু রুহির জন্য গভীর ভালোবাসা। সে দু হাত দিয়ে রুহির মুখটা আলতো করে নিজের হাতে মুঠোয় নিয়ে নরমভাবে কপালে চুমু দিল। ক্রিস, আমি থাকতে তোকে কেউ কিছু হতে দিতাম না বাটারফ্লাই। কিন্তু রুহির চোখে চোখ রেখে আবার জিজ্ঞেস করলেন, না, আপনি শুধু বলুন, আমি যদি সত্যি অপবিত্র হয়ে যেতাম, আপনি কি তখনও আমাকে ভালোবাসতেন? এবার ক্রিস আর কোনো কথা না বাড়িয়ে রুহির খুব নরম একটা চুমু খেলো। তারপর রুহির কপালে নিজের কপাল থেকে নিঃশ্বাস গরম হয়ে উঠল। ক্রিস, তুই হাজারবার অপবিত্র হলে তুই আমারই। অপবিত্র তোর শরীর হয়, আমি ভালোবাসি তোর রুহুকে, আমি ভালোবাসি তোর নিঃশ্বাসকে, ভালোবাসি তোর অস্তিত্বকে। আমার বাটারফ্লাই, চিরন্তন বাটারফ্লাই, তুই ছিলি, আছিস আর থাকবি সারা জীবন, কবরেও আমার সাথে যাবি। এই কথা শুনে রুহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে ক্রিসের বুক থেকে উপর থেকে মাথা রাখে। ক্রিস দুই হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরে, যেন পৃথিবীর সব ভয়, সব অন্ধকার ওকে ঢেকে রেখেছে। দুজনের নিঃশ্বাস জমিয়ে যায়, ভয়, আতঙ্ক, দুঃস্বপ্ন সব মিলিয়ে ধীরে ধীরে দূরে সরে যায়। রাতে সব দিক নিস্তব্ধ। রুহি প্লাজো পকেটে সারাটা সময় রেকর্ডিং অন করে রেখেছিল। এই সিমরান আমার সব কথা রেকর্ডিং হয়। রুহি সেটা রফিকের হাতে তুলে দেয় প্রমাণ হিসেবে। পুলিশ রফিকের নির্দেশ অনুযায়ী আমানকে অ্যারেস্ট করেছে। সিমরান ধীরে ধীরে পেছনের দরজা দিয়ে পালাতে থাকে। ওর বুক ধুকপুক করছে, নিঃশ্বাস কেঁপে কেঁপে উঠতে থাকে। মনে মনে বলে, এখান থেকে পালাতে পারলে বাঁচি। সিমরান দৌড়ে অন্ধকার গলি দিয়ে নামতে হঠাৎ পেছন থেকে টর্চের আলো পড়ে। পুলিশ, এই দাঁড়াও, পালানোর চেষ্টা করো না। সিমরান চমকে ওঠে, মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার দৌড় দেয়। কিন্তু দুজন লেডি পুলিশ সামনের পথ আটকে দেয়। লেডি পুলিশ, চল থানায় চল, অনেকদিন বাইরে হাওয়া খেয়েছিস, এখন একটু মামার বাড়ি আদর খেয়ে আসবি। সিমরান কাঁপাবো গলা বলে। সিমরান, না ম্যাডাম, আমি কিছু করিনি, আমাকে ছাড়েন, আমি যাই। পুলিশ, চুপ, স্যালেন্ডার করুন। কেস 3টা খুন, সব কিছুর রেকর্ড আছে আমাদের কাছে। সিমরান ভয়ে জমে যায়, ধীরে ধীরে হাত তোলে। লেডি পুলিশ সামনে এগিয়ে আসে এবং হাতে হাত করা লাগিয়ে দেয়। সিমরান, না স্যার, প্লিজ প্লিজ আমাকে ছাড়েন, আমি কিছু করিনি। কিন্তু কেউ কারো কথা শুনে না। লেডি পুলিশ ওকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়। গাড়ির দরজা বন্ধ হওয়ার ঠিক আগে সিমরান পেছনে তাকে থুতু ফেলে বলে, সিমরান, ক্রিস, রুই তোদেরকে খুশি থাকতে দেব না আমি। ক্রিস রুহিকে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখে। বাইরে পুলিশের পায়ের আওয়াজ, হালকা সাইরেনের শব্দ, সব কিছু মিলিয়ে রাতের আরও ভারী হয়ে ওঠে। রুহির শরীর তখনও কাঁপছে, কিন্তু ক্রিসের বুকে মাথা রেখে সে ধীরে ধীরে শান্ত হতে থাকে। ঠিক তখনই রফিক হাসান ভেতরে ঢুকেন। তার মুখে ক্লান্তি কিন্তু চোখে স্বস্তি, কারণ রুহিকে জীবিত দেখতে পেয়েছে। ঠিক তখনই রফিক গলা পরিষ্কার করে বললে, রফিক, বলছি কি ক্রিস, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে, রুহিকে আগে ওনার বাসায় পৌঁছে দিই। ক্রিস বিরক্তির ভাঁজ ফেলে রফিককে দিকে তাকায়, চোখে স্পষ্ট লেখা, এখন নয়। ক্রিস, আপনি দেখতে পাচ্ছেন না, অনেকদিন পর বউকে আবার কাছে পেয়েছে, এই মুহূর্তে আমাকে আর ডিস্টার্ব করবে না প্লিজ। রফিক একটু অস্বস্তি পড়ল, কথাটা হজম করতে না পারে গলা খাঁকড়ে দিয়ে আবার বলতে চাইল। ঠিক তখনই রুহি নরম করে বলে, রুহি, আপনার তো জেলে ফিরে যেতে হবে, নইলে ঝামেলা হবে। কদিন পর কেসটা কোর্টে উঠবে,
তখন তো প্রমাণ দিলে আপনি ছাড়া পেয়ে যাবেন। ক্রিস রুহির দিকে তাকে বিস্মিত হয়। কতটা ভয় পেয়েছে তার লেদুটা, তবুও মাথা ঠান্ডা রেখে যুক্তি দিচ্ছে। রফিক গম্ভীর শ্বাস ফেলে বলে, আমি সেটাই বলতেছিলাম, যদি উনি এখন না যান, কেস উল্টো ওনার বিপক্ষে যাবে। আর উনি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে এনেছিলেন, এখানে লকআপে না ফিরলে উল্টে কেস হবে। রুহি হঠাৎ শিউরে ওঠে ক্রিস এর দিকে তাকিয়ে। রুহি, আপনি বন্দুক ঠেকিয়ে ওনাকে নিয়ে এসেছেন? কি চোখ নামিয়ে এক নিঃশ্বাস ছাড়লো। তার মুখে সেই অচেনা ডোন্ট কেয়ার ভাব। ক্রিস, লকআপে যাওয়ার আগে আমার 30 মিনিট চাই। আমার বউটা আমার প্রোটিন না পেয়ে শুকিয়ে পাঁপড় হয়ে গেছে। ওকে প্রোটিন দিয়ে তরতাজা করি, তারপর আমি আপনার সাথে যাব। দয়া করে একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। রফিক ক্রিসের এই কথা সরাসরি কথা শুনে হকচকে গেল। বেশ, তবে তাড়াতাড়ি করবেন, বলেই তিনি ধীরে ধীরে দরজার বাইরে চলে গেলেন। রুহি, আপনি কি পাগল? ওনার সামনে এইভাবে বলার কি দরকার? কথাটা শেষ হতে ক্রিস এক ঝটকায় রুহিকে নিজের বুকে নেয়। তার দু হাতে শক্ত আলিঙ্গনে রুহির মুহূর্ত থেমে যায়। ক্রিস নিচু গলায় ক্লান্ত অথচ গম্ভীর ভালোবাসা ভরা স্বরে বলে, হ্যাঁ বাটারফ্লাই, আমি পাগল। তোকে ছাড়া বাঁচতে না পারা একজন মানুষ। এই 4টা বছর আমি একটা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। বুকটা সবসময় ফাঁকা ফাঁকা লাগতো। আজ তোকে আবার কাছে পেয়েছি, তোকে ছাড়তে ইচ্ছে করছে না। রুহির মুখটা ক্রিসের কানে কাছে এনে ফিসফিসে বলে, প্লিজ বোঝার চেষ্টা কর, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তার কথায় রুহির পুরো শরীর দিয়ে হালকা কাঁপুনি নেমে আসে, যেন বিদ্যুতের ঢেউ খেলে যাচ্ছে। শ্বাস আটকে যাচ্ছে, চোখের পাতা কাঁপছে। রুহি, কিন্তু আপনারকে তো লকআপ। কথা শেষ হতে না হতে ক্রিস যেন আবার নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ রুহির গোলাপি নরম নিজে ছুঁয়ে দেয়। এক মুহূর্তে দুজনের মাঝে সব দূরত্ব গড়ে যায়। 4 বছর সব যন্ত্রণা, অপেক্ষা, অভিমান সেই চুমুতেই জমে থাকা বরফের মতো ভেঙে পড়ে। ক্রিসের মুহূর্তে গভীর হয়, আগুনের মতো তীব্র। থামার কোনো ইচ্ছে নেই। রুহি নিজের সব হারিয়ে ফেলা বছরের যন্ত্রণা আর ভালোবাসা ঢেলে দেয়। রুহি প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর ধীরে ধীরে চোখ বুজে সায় দেয়। তার নিঃশ্বাস গরম ওঠে, কেঁপে ওঠে কণ্ঠ। ক্রিস সেটা বুঝতে পেরে আরও অস্থির হয়ে পড়ে। রুহির প্রতিটি ক্রিসের ভেতরে আগুন জ্বলে ওঠে। মনে হয় 4 বছর ধরে জমে থাকা তৃষ্ণা এখন এক মুহূর্ত তাকে পাগল করে তুলছে। রুহির আঙ্গুলে ক্রিসের কাঁধে আঁকড়ে ধরে। তার শরীর যেন নিজের থেকে ক্রিসের ঘনিষ্ঠতা হারিয়ে যাচ্ছে। এতদিন পর নিজের মানুষটার স্পর্শ পেয়ে রুহির শরীর মন দুটোই গলে যাচ্ছে। ক্রিস এক হাতে দিয়ে রুহির অন্য হাত দিয়ে ধীরে ধীরে কাঁধে ঘুরে বেড়ায়। রুহি ক্রিসকে থামায় না, বরং আরও কাছে আসে। এই শাড়িটাকে ক্রিস পুরোপুরি নিয়ন্ত্রণ হারানো বাধ্য হয়। রুহি মাথা যেন ঝিম ধরে আসে। সে হালকা সুরে বলে একটা শব্দ শুনে ক্রিস আরও বেপরোয়া হয়ে ওঠে। তীব্রতা বাড়িয়ে দেয়, যেন রুহিকে খেয়ে নিতে চাইছে। রুহি চোখ বন্ধ। এতদিনের বেদনা অপেক্ষা সব মিলেমিশে তার বুকে শুধু অদ্ভুত জাগনা ওঠে। একটা এটাই তার মানুষ, এটাই তার আশ্রয়। সে কোনো বাধা দিতে পারে না, দিতেও চায় না। এক সময় ক্রিস এক হাতে তাকে নিজের কাছে টেনে নিয়ে এসে রুহির পা দুটো প্রায় মাটি ছেড়ে দেয়। সে প্রায় ভেসে থাকে ক্রিসের বাহু ধরে। তারপর আকস্মিক ক্রিস কোলে তুলে নেয়। থমকে যায়, কিন্তু তার বাহুডোর শক্তিতে এক অদ্ভুত নিরাপত্তা। ঘরের ভিতর কিছুই নেই। কিস চোখ যায় শুধু একটা ভাঙা জানলার দিকে। কিস হালকা দম নিতে নিতে সেদিকে হাঁটে। রুহিকে শক্ত করে ধরে রাখে, যেন তাকে ছাড়ার ক্ষমতা নেই। ভাঙা জানলার ফ্রেমটা গা ঘেঁষে এসে তার চোখে তখনও একই তীব্রতা, একই ভালোবাসা, একই অধিকার। রুহি শ্বাস ফুলে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। আর ক্রিস 2 হাত ধরে আবারও খুব কাছে মুখ আনে বলে, আবারও মিলিয়ে দেয়। আবারও সেই দাবিদার স্পর্শ সায় দিতে রুহি ক্রিস তার কোমল সাড়া পেতে ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। এক টানে ক্রিস নিজের শার্টটা দূরে ছুঁড়ে ফেলে। রুহির রুহি আটকে গিয়ে তাকে, আর ক্রিস ওর পিঠ বেয়ে হাত বুলিয়ে তাকে আরও ধীরে ধীরে দুজনে নিজেদের একে অন্যের কাছে
রুহির গা বেয়ে হালকা আর গভীর আদরে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। ক্রিস যেন এতদিনে জমে থাকা ভালোবাসা, আদর, আবেগ একসঙ্গে উজাড় করে দিচ্ছে। রুহির ছোট্ট শরীরটা সবটুকু নিয়ে তাকে সামলাতে পারে না। সে বারবার ছটফট করে ওঠে, আবার ক্রিসের বুকের ভেতর ঢুকে যেতে চায়, যেন সেখানে তার পুরনো পৃথিবী। ক্রিস নিচু গলায় ফিসফিস করে, বাটারফ্লাই, আমারটা ফিল করতে পারছিস নাকি আরও ভিতরে? রুহি থরথর গলা বলে, আর পারছি না, প্লিজ, আমি আর পারছি না। কথা তার কথাটা শুনে ক্রিসের ভেতরে জমে থাকা উচ্ছ্বাস একটু থেমে যায়। সে রুহির কপালে একদম নরম চুমুকে, সরি বাটারফ্লাই, আসলে অনেকদিন পর তোকে পেলাম তো, তাই একটু কন্ট্রোললেস হয়ে গেছিলাম। রুহি তখনও হাঁপাচ্ছিল। ক্রিস আর চুলগুলো সরিয়ে দেয়, আঙুল বুলে দেয় গালে। তারপর মুচকি হেসে বলে, যতদিন জেলে থাকবো ভালো করে খাওয়া দাওয়া করবো। আমি বাড়ি ফিরতেই প্রতিদিন ম্যাচ হবে। রুহি মাথা তুলে হতবাক হয়, কিসের ম্যাচ? ক্রিস দুষ্টু হাসি দিয়ে বলে, বাচ্চা ডাউনলোড করে ম্যাচ। এরপর দেরি করলে বাচ্চার বাবারা না দাদু বলবে। রুহি লজ্জায় হেসে তাকে হালকা ধাক্কা দেয়, খালি উল্টো পাল্টা। আপনার তো বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। ক্রিস তখন রুহির গলা বরাবর ঝুঁকে এসে শ্বাস। ক্রিস, আগে বলবি তো যে তুই আরেকবার চাইছিলি? রুহি লজ্জায় মুখ ঘুরে নেয়, ওটা বলিনি, আমি বলছি তাড়াতাড়ি রেডি হন। এইবার ক্রিস একটু দূরে দেয় নিজের শরীর দেখে বলে, কেন, এমনভাবে আমার ভালো লাগছে না নাকি? রুহি হঠাৎ চমকে উঠে মুখ ঢেকে ফেলে। রুহি, অসভ্য লোক, আগে জামা পড়ুন। রুহি গাল এবার টমেটোর মতো লাল হয়ে যায়। কি শার্ট তুলতে তুলতে তাকে হেসে বলে, নিজের দিকে তাকা, তোকে আরও বেশি সুন্দর লাগছে। আমার সামনে এমনই থাকবি, তাহলে সকাল বিকেল সন্ধ্যা রাত বারবার তোকে আনবক্সিং করতে হবে না। রুহির এমন সময় হুশ আসে, তার শরীরে সত্যি একটুকু কাঁপ। সে তাড়াতাড়ি গুটিসুটি মেরে বসে পড়ে, লজ্জায় শরীর কাঁপছে। ক্রিস নিজের শার্ট প্যান্ট পরে নেয়, তারপর রুহির খুব তুলে নিয়ে আস্তে আস্তে খুব যত্ন করে একে একে পরিয়ে দেয়। রুহি চোখ বন্ধ করে থাকে পুরো সময়, যেন লজ্জাতে শ্বাস নিতে পারছে না। সব কিছু ঠিকঠাক করিয়ে দিলে ক্রিস ওকে করে তুলে নেয়। রুহি সমস্ত লজ্জা, ভয়, নিরাপত্তা একসঙ্গে নিয়ে ক্রিসের গলা জড়িয়ে তোলে। আর ক্রিস ধীরে ধীরে নিঃশব্দে রুহিকে বুকে চেপে ধরে ঘরটা পেরিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করে, যেন পুরো পৃথিবী শুধু তাদের দুজনকে নিয়ে গড়া। গাড়িটা ধীরে ধীরে রুহির বাড়ির সামনে এসে থামে। রাতের হাওয়া, একটু শীতের ছোঁয়া, আর রুহির গালে এখনও ক্রিসের আগে ছুঁয়ে যাওয়া চুলগুলো উত্তাপ লেগেছে। ক্রিস ইঞ্জিন অফ করতে রুহির দিকে তাকায়, চোখে অদ্ভুত শান্তি, এবার একটু ভয়। ক্রিস নরম গলা বলে, বাটারফ্লাই, ভালো করে থাকবি, কিছু নিয়ে চিন্তা করবে না, আমি আছি। রুহি আস্তে মাথা নেয়, গাড়ির দরজা খুলে নেমে যায়, কিন্তু এগোনোর আগে থেমে যায়। গাড়ির জানলার ভেতরে মাথা ঢুকে খুব আস্তে বলে, আপনি নিজের খেয়াল রাখবেন, আশা করি খুব তাড়াতাড়ি ফিরবেন। ক্রিস রুহের গালে হাত রেখে, তোমাকে কাছে তো তোমার কাছে তো আমাকেই ফিরতে হবে, বললাম তো ম্যাচ শুরু হবে। রুহির গাল লাল হয়ে যায়। সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা ধরে, দু পা গিয়ে আবার পিছিয়ে ফিরে থাকে। ক্রিস তখনও দেখছে। ঠিক তখনই পিছনের সিটে বসা রফিক গলা খাঁকড়ে দেয়, ক্রিস চলুন, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। ক্রিস হালকা বিরক্ত চোখে রফিকের দিকে তাকায়, কিছু বলে না, শুধু রুহিকে শেষবার এক দৃষ্টিতে দেখে দেখে, যেখানে ভালোবাসা, অধিকার আর অদ্ভুত ব্যথা মিশে আছে। রুহি দরজার সামনে দাঁড়ায়। রফিক হালকা কঠোর গলায় বলে, চলুন এবার তাড়াতাড়ি। ক্রিস মুখ ফিরিয়ে নেই জানলা দিয়ে, নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলে, বাটারফ্লাই, একটু অপেক্ষা করে। ক্রিস গাড়ি স্টার্ট দেয়, ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলে। রুহি বাড়ি পিছিয়ে যেতে থাকে। রুহি দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে। গাড়ির লাইট, ব্যাকলাইট যত দূর চলে যায়, তার বুকের ভেতরটা তত ভারী হয়ে ওঠে। কয়েকদিন পর, আদালতের দিন। সকালে অদ্ভুত নীরবতা, আকাশে মেঘ, বাতাসে চাপা উত্তেজনা, যেন চারপাশে অপেক্ষা করছে আজকে বিচার দিন। এই কয়েকদিনে রুই একটু সময় নষ্ট করেনি, দিন রাত ছুটে বেরিয়েছে প্রমাণ জোগাড় করতে। ডাক্তার রিপোর্ট, ভিডিও, অডিও যা পেয়েছে সব সংগ্রহ করেছে। সবচেয়ে বড় কথা, রফিক হাসান সাক্ষী হিসেবে দাঁড় করেছেন। আদালত ঢুকতে রুহের চোখ আর ভয়ের চিহ্ন নেই, তার চোখে জেদ, আত্মবিশ্বাস আর অটল ভালোবাসা। আজ আমি আমার মানুষটিকে ফিরিয়ে আনবো।
কৃষের দাগ ঘেরা কাঠগড়ায় দাঁড়ানো, হাত করা লাগানো, কিন্তু মাথা উঁচু। তার চোখ শুধু রুইকে খুঁজছে। কিছুক্ষণ পর বিচারক ফাইল খুলে গম্ভীর গলায় বলে, আজকের মামলায় অভিযুক্ত কারা দোষী, কে নির্দোষ তা প্রমাণিত হবে। রুই বুক ধোক করে ওঠে। কৃষ নিশ্চুপ, মুগ্ধ হয়ে রুইকে দেখতে থাকে। তার বাচ্চা বউটা আসলো ইয়ার। রুইর বক্তব্য, রুই ধীরে দাঁড়ায়। আর শুধু স্ত্রী নয়, সে একজন সত্যের যোদ্ধা, আইনের রক্ষক। রুই, মাননীয় বিচারক, আমি প্রমাণ করে দেব মিস্টার ক্রিস খান কোনো অপরাধ করেনি। হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছিলেন, কিন্তু তা বাধ্য হয়ে। আসল অপরাধী হলেন আমানা সিমরান। আদালতে গুঞ্জন ছড়িয়ে যায়। কেউ ভাবেনি রুই এত দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। রুই একে একে সব প্রমাণ তুলে পড়ে। আমানের হুমকির অডিও, সিমরানের 3টি খুনের স্বীকারোক্তি, রুহিকে জোর করে বিয়ে করতে চাওয়া, কাজী সাক্ষী, সবশেষে রফিক হাসানের সাক্ষী। প্রতিটি প্রমাণ আদালতের ভেতর বজ্রপাতের মতো পড়ে। অপরপক্ষে আইনজীবী এর মুখ শক্ত হয়ে যায়। আর বাঁচানোর মতো কিছু থাকে না। বিচারক সব প্রমাণের ভিত্তিতে রায় দেন। চশমা খুলে গম্ভীর গলায় ঘোষণা করেন, উপস্থিত প্রমাণও যে মিস্টার কিস খানকে নির্দোষ ঘোষণা করা হলো। তাকে অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়া হলো। রুহির চোখ বেয়ে অশ্রু নেমে আসে খুশিতে। ক্রিস ধীরে মাথা নিচু করে হাসে। কষ্ট, অপেক্ষা, যন্ত্রণা সব মিলেমিশে এক স্বস্তির নিঃশ্বাসে ভেঙে যায়। তারপর বিচারক আমান ও সিমরানের দিকে তাকান। আমান হোসেন ও সিমরান পারভিন, আপনাদের দোষী প্রমাণিত হলো। আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করা হলো। পুলিশ এগিয়ে এসে দুজনকে নিয়ে যায়। সিমরান হাউমাউ করে কাঁদতে থাকে। আমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ তাদের কান্না কেউ শুনে না। রুই দৌড়ে এগিয়ে যায়। ক্রিসের হাত নিজের হাতের উপর চেপে ধরে। 4 বছর জমে থাকা কান্না হঠাৎ বাঁধ ভেঙে ভরিয়ে পড়ে। ক্রিস নরমভাবে রুহির কপালে ঠোঁট ছোঁয়। আমি তোকে বলেছিলাম না বাটারফ্লাই, একটু অপেক্ষা কর, আমি ফিরে আসব। রুহি গলা কাঁপে। আমি আজকে অনেক খুশি ক্রিস, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। ক্রিস তাকে বুকে টেনে নেয়। চারপাশে ভিড় মিলিয়ে যায়, শব্দ থেমে যায়। শুধু দাঁড়িয়ে থাকে দুইজন মানুষ, তাদের ভালোবাসা দিচ্ছে। রিকশাটা এসে থামলো রুহির বাড়ির সামনে। নামার আগে ক্রিস একটু নার্ভাস হয়ে রুহির দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়ি গেলে হতো না বাটারফ্লাই? তোমার আব্বু আম্মু কি আমাকে পছন্দ করবে? রুহি হালকা বিরক্ত ভঙ্গিতে রিকশা থেকে নেমে বলল, মিস্টার ক্রিস খান, আপনার মুখে এরকম কথা মানায় না। ক্রিস হালকা হেসে রিকশা থেকে নামতে রুহির হাতটা ধরে বলে, ওকে বাটারফ্লাই, লেটস গো। রুহি কলিং বেল চাপলো। সাথে সাথে ভেতর থেকে ওর আম্মু চিৎকার, সোহান বাবা দরজা খুলে দে, আমি রান্না করছি। হাত জোড়া আমার। সোহান তখন সোফায় বসে টিভিতে কার্টুন দেখছিল। বেলের শব্দ কানে যেতে কার্টুন ছেড়ে উঠতে মন চাইছিল, কিন্তু তবুও বিরক্ত মুখে দরজা এগিয়ে দেয়। দরজা খুলে সোজা চোখে যা দেখলো তাতে সে চিৎকার করলো, আম্মু দেখবে, আসো জিজু এসে গেছে। সোহান যেহেতু আগে কৃষের ছবি রুহির ফোনে দেখেছিল, তাই চিনতে একটু দেরি হলো না। ক্রিস হেসে হাত বাড়িয়ে দিল, হ্যালো আমার একমাত্র শালা। সোহান আনন্দে লাফিয়ে উঠল, আরে আমার বডিওয়ালা জিজু, আসো আসো, আমরা একসাথে বক্সিং করব। রুইয়ের আম্মু রান্নাঘর থেকে বের হয়ে হাত মুছতে মুছতে হেসে বলল, এই ছেলেটা মানুষ দেখলে বক্সিং খেলতে ইচ্ছে করে, দেখি সর। আসো বাবা, ভেতরে এসো, সেই কত বছর আগে দেখেছি তোমায়। কি অবাক হয়ে রুহির দিকে তাকালো। রুহির আম্মু তাকে এইভাবে মন থেকে গ্রহণ করবে সেটা সে ভাবেনি। রুহির আম্মা আবারও বলল, ওরে বাবা, অবাক হওয়ার কিছু নেই, রুহি আমাদের সব খুলে বলছে। আমরা তোমাকে ভুল বুঝছি, পারলে ক্ষমা করে দিও। ক্রিস দ্রুত মাথা নেড়ে, আরে না না, এমন কেন বলতেছেন? আপনি আমার আম্মুর মতো, এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। রুহি, আম্মু, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আম্মু হেসে বলল, না না, ভেতরে আয়, তোর আব্বু মিষ্টি আনতে গেছে, তোমরা দুজন আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবে। রুহি ক্রিসকে নিয়ে নিজের রুমে ঢুকলো, কিন্তু রুমের অবস্থা দেখে রুহি হতাশ হয়। কয়েকদিন কাজের চাপে কিছু ঠিকমতো গোছানো হয়নি। সব কিছু ওলটপালট সাজানো, চারদিকে ছড়ানো জিনিসপত্র দেখে খাটে হেলান দিয়ে বসে হেসে বলল, ঝড়, রুমে কি ঝড় উঠছিল বাটারফ্লাই? রুহি বোকা বোকা হাসলো। বিছানার পর ছড়ানো জামা কাপড় সরাতে সরাতে বলল, আসলে সময় পাইনি, এখনই গুছিয়ে দিচ্ছি। ক্রিস ওর ঠিক পাশে গিয়ে একটা কালো রঙের ইনার তুলে বাঁকা হাসে বলল, নাইস সাইজ। ইনার ক্রিসের হাতে দেখে রুহি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নিতে নিল। রুহির পুরো গাল আগুনের মতো লাল হয়ে গেল। এক মুহূর্তে মনে হচ্ছিল মাটি ফেটে যাক আর আমি ভেতরে ঢুকেছি। সে লাফিয়ে উঠে হাত বাড়ালো, কিন্তু ক্রিস এত সহজে ছাড়বে কেন?
সে একটু পেছনের দিকে সরে গেল, ফলে তার পা বিছানার কোণে আটকে সামান্য পিছলে পড়ল। রুহি ইনার নিতে গিয়ে ব্যালেন্স হারিয়ে কৃষের বুকের উপর ধপ করে পড়ল। দুজনের শরীর একসাথে লেগে গেল। কৃষের বুকে রুহির চুল পড়ল। তার গরম নিঃশ্বাস লাগছিল রুহির গালে। 1 সেকেন্ডের মধ্যে রুহি উঠে পড়ায় আগে কৃষ হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঘুরে পড়ে। উল্টে রুহিকে বিছানায় ফেলে নিজের উপর উঠে রুহিকে চেপে ধরল। রুহি নার্ভাস হয়ে ফিসফিস করে বলে, কি করছেন? দরজা লক করেননি? কৃষ চোখে দুষ্টু হাসি নিয়ে বলল, সাইজ বেড়েছে মনে হচ্ছে। লজ্জায় রুহির চোখ বন্ধ হয়ে গেল। রুহি অসভ্য লোক, জানি না। কৃষ আরও ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস রুহির মুখে লাগলো। কৃষ একটা হাত রুহির ধীরে ধীরে উদরে, সারা শরীর শিরশির করে উঠল রুহির। ক্রিস ধীরে ধীরে তার হাত আরও ভেতরে নিয়ে চাপ দিয়ে ফিসফিস করে বলল, দেখেছো, আমি খুব তাড়াতাড়ি জিনিস বড় করতে পারি। ঠিক তখনই শোয়ান দৌড়ে এসে দরজা ঠেলে রুহির রুমে ঢুকে। শোয়ান, জিজু, তাহলে আমার একটা জামা বড় করে দেবে? আমি লম্বা হয়ে গেছি বলে পড়তে পারছি না। অপ্রস্তুত হয়ে রুহি তড়ক করে ক্রিসকে ঠেলে সরিয়ে দিল। লজ্জায় তার মাথাটা যেন কেটে ফেলতে ইচ্ছে করে। কৃষ মাথা চুলকে বলল, সরি শালাবাবু, জামা বড় করতে আমি জানি না। সোহান রেগে বলল, আমি তো ঢুকতেই শুনলাম তুমি বলছো তুমি জিনিস তাড়াতাড়ি বড় করতে পারো। কৃষ ফিসফিস করে বলল, ডেঞ্জার শালা পেয়েছি একটা। রুহি চিৎকার করে বলল, এই তোকে কতবার বলছে আমার রুমে ঢোকার আগে নক করতে? সোহান মুখ বাঁকিয়ে বলল, আমি আমার জিজুকে নিতে এসেছি। জিজু চলো আমার সাথে। রুহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, তোর জিজু এখন ফ্রেশ হবে। সোহান ভুরু কুচকে বলল, একটা বাথরুমে দুজনে কি করে ফ্রেশ হবে? তুমি তোমার রুমে ফ্রেশ হও, আর জিজু চলো আমার রুমে। কৃষ মাথা থেকে মনের মধ্যে গজগজ করল, না, এই বাড়িতে থাকা যাবে না, নইলে এই শালা আমাকে বাচ্চা পয়দা করতে দিবে না। আগে বাড়ি যাই, তারপর আসল ম্যাচ শুরু হবে। ডাইনিং টেবিলের চারপাশে সবাই এসে গেছে। ঘরটা গরমালে ভরা। নতুন লোকের পরিবেশে উত্তেজনায় যেন পরিবেশটা আরও নরম হয়েছে। রুহির আব্বু হাসি মুখে কৃষের দিকে এগিয়ে প্লেট ভর্তি মিষ্টি বাড়িয়ে দিল। রুহির আব্বু, নাও বাবা, মিষ্টি খাও। কেস, থ্যাংক ইউ আঙ্কেল। রুহি আব্বু সঙ্গে সঙ্গে ভুরু কুচকে মৃদু অভিমান গেলে বলে, এ কি আঙ্কেল? আমি আব্বু বলবে, আর রুহি মাকে আম্মু বলবে, কেমন? কেস হেসে মাথা নেড়ে বলে, আচ্ছা আব্বু। এই মুহূর্তে রুহির বুকের ভিতরে যেন শান্তি বয়ে গেল। যাক, আব্বু আম্মু কৃষকে সত্যি নিজের মতো করে মেনে নিয়েছে। মনে মনে সে খুশিতে ভরে গেল। এদিকে রুহির আম্মু রান্নাঘর থেকে শেষ পদ নিয়ে টেবিলে রাখলো। সুগন্ধে টেবিল ভরে গেল। রুহির আম্মু, খাও বাবা, রুহি তোমার পছন্দের জিনিসগুলো বলেছিল সবই বানিয়েছে। তারপর যত্নে তিনি কৃষের প্লেটে উপচে পড়ার মতো খিচুড়ি আর গোছ ভুনা পরিবেশন করলেন। কৃষ, আরে আম্মু কি করছেন? এত খেতে পারবো না। রুহি আম্মু, চুপ, কোনো কথা নাই, খাও, আগের থেকে শুকিয়ে গেছে। কৃষের বুকের ভেতরটা হালকা ব্যথা করলো। তার নিজের মায়ের কথা মনে পড়লো। মাও ঠিক এইভাবে জোর করে খাওয়াতে যত্ন করে। সে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে থাকে। আর রুহির আব্বু ধমকের মতো আবার বলে উঠল, এভাবে বসে আছো কেন, খাও। ঠিক সেই মুহূর্তে সোহান মুখ বাঁকিয়ে বলল, আব্বু আম্মু, তোমরা কিন্তু নতুন ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছো। তার কথা শুনে মুহূর্তে পুরো টেবিলে হাসিতে ভেঙে পড়ে। বেশ গভীর। সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেছে, কিন্তু সোহান এখনও কৃষের পিছু ছাড়ছে না। এতক্ষণ সে কৃষের সঙ্গে বক্সিং করছিল। দুজনে হাঁপিয়ে উঠছে। রুহি নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে চোখ তুলে তাকায়। আর সেই মুহূর্তে তার দৃষ্টি আটকে যায় কৃষের উপর। কৃষ হাত কাটা টি শার্ট পরে আছে। তার শক্ত মাংসপেশিগুলো ঘামে চকচক করছে। চুল এলোমেলো, বুক ওঠানামা করছে। হাঁপানোর কারণে অ্যাডামাস অ্যাপেলটা ওঠানামা করছে। যেন রুহির কাছে অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগে। পুরো শরীর দিয়ে ঘাম ঝরছে, যেন ঠিক এইমাত্র রিং থেকে বেরিয়েছে। রুহিকে দেখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কৃষ এগিয়ে এসে হালকা হাসিতে বলে, কি দেখছো বাটারফ্লাই? কৃষের কথায় রুহির গলা শুকিয়ে আসে। সে তড়িঘড়ি করে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না। সোহান দরজার কাছে দাঁড়িয়ে বলল, ও জিজু, চলো না, কানামাছি খেলে মজা হবে। কৃষ তখনও কাঁপছে, ঘাম হাঁপাচ্ছে। ঘাম ভেজা গলা মুছে হালকা স্বরে বলল, এভাবে খালি খেলতে হবে নাকি শালাবাবু? ভবিষ্যতে তো বউ অসুস্থ হয়ে পড়বে। সোহান চোখ কুঁচকে ফেলল। সোহান, কেন কেন?
আমার বউ কেন অসুস্থ হবে? রুহি ল্যাপটপ বন্ধ করে বিরক্ত মুখে বলল, আপনার মুখে কিছু আটকায় না, তাই না? ক্রিস বিছানায় হেলান দিয়ে হেসে বলল, একদম তাই। আর রাত হচ্ছে, তাই সব কিছু আটকানো কঠিন হয়ে পড়ছে। এই কথার বলার মাঝে ক্রিসের মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে সোজা হয়ে বসলো, চোখে ঝিলিক। সোহান আবার তাড়া দিল, জিজু চলো না কানামাছি খেলি। ক্রিস ভুরু তুলে বলল, খেলবো, নিশ্চয় খেলবো শালাবাবু, কিন্তু দুটো শর্ত আছে। সোহান উত্তেজিত লাফিয়ে উঠল, কি সত্য? ক্রিস আঙ্গুল তুলে বলল, এক, তোর দিদিকে খেলায় নিতে হবে। দুই, চোখ বাঁধার পর যতক্ষণ না কাউকে ধরতে পারবি ততক্ষণ চোখ খোলা যাবে না। রুই কিছু বলার আগে সোহান হাত উঁচু করে চিৎকার করে, রাজি রাজি, আমি রাজি। আপু চলো, তোমার রুমে আজ জমজমাট খেলা হবে। রুই বিরক্ত মুখে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সোহানের হাত ধরে এমন টানাটানি শুরু করলো যে সে খেলতে না নিলে পৃথিবী থেমে যাবে। শেষ পর্যন্ত সোহানের আগ্রহের কাছে হার মেনে রুই দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে খেলবো। সাথে সাথে সোহান দৌড়ে গিয়ে কাপড় এনে নিজের চোখ বেঁধে দিল। ক্রিসের ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে দাঁড়িয়ে রইল। রাতের খেলা এখন মজা হতে শুরু করছে। সোহানের চোখে কাপড় বাঁধা হতে সে দুই হাত সামনে দিকে বাড়িয়ে যেন অন্ধ হয়ে হঠাৎ পৃথিবীটায় খুঁজছে। জিজু আপু আসছি ধরতে। তার গলায় উত্তেজনা। রুই হেসে পেছনে সরে গেল। কৃষও নিঃশব্দে দুপা সরল, যাতে সোহান ভুল দিকে না যায়। সোহান হাত বাড়িয়ে এগিয়ে গেল, ডান দিকে টিপ টিপ করছে, বাচ্চাদের মতো হাত দোলাচ্ছে। রুহি চাপা হাসিতে ফিসফিস করে বলল, ধরতে পারবি না? সোহান হঠাৎ বাঁদিকে ঘুরে হাত বাড়ালো। রুহি চমকে সরে গেল, তার গালে ছুঁয়েছিল পড়েছিল। কি মজা পেয়ে নিচু গেলে বলল, ওদিকে না, এদিকে এদিকে। তার কথা শুনে সোহান আরো বিভ্রান্ত হয়ে গেল। রুহি ক্রিস দুজনে পেছনের দিকে সরে যেতে গেল। সোহান আবার হাত বাড়িয়ে বলল, ধরলাম ধরলাম, আরে কই গেলে? রুহির হাসি থামছে না। ঠিক তখনই ক্রিস হঠাৎ সামনে এলো, রুহির কোমরের কাছে নিশ্চয় হয়ে ফিসফিস করে বলল, চলো, খেলা এখানেই শেষ। রুহি কিছু বলার আগে ক্রিস ওর ধরে তুলে নিল কোলে। রুহি অবাক হলো, শব্দটা তার বুকের সঙ্গে মিশে গেল। ক্রিস নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। রুহি দু হাতে তার কাঁধে জড়িয়ে ধরে স্বাভাবিকভাবে দরজার কাছে পৌঁছাতে সে পেছন ফিরে তাকালো। সোহান তখনও দুই হাত নেড়ে ডান বাম করছে, বিছানার চাদরে পা জড়িয়ে ফেলছে প্রায়। জিজু আপু কোথায় গেলে তোমরা? ধরবো এখনই। ক্রিস ঠোঁটে দুষ্টু হাসি এনে খুব আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। ঠিক সোহান ভেতরে একা অন্ধকারে চেঁচাতে লাগে, ধরবো, একটু থামো তো, হাঁটুর নিচে কিছু লাগলো নাকি? আর বাইরে ক্রিস রুহিকে এখনো কোলে নিয়ে দাঁড়িয়েছে। রুহির মুখ লজ্জায় রাঙা, বুক দ্রুত ওঠানামা করছে। ক্রিস নিচু গলা বলে, বাটারফ্লাই, এবার আমাদের খেলা শুরু করবে, আর ইউ রেডি? রুহি নিচু গলা বলে, ক্রিস, কিন্তু ও এখানে একা কি করবে? ওকে কিছু বলবেন না? ক্রিস রুহির কানে আলতো করে ফিসফিস করলো, চুপ করো, কোনো কথা না বাটারফ্লাই, ও আমাদের না পেয়ে ঘুমিয়ে পড়বে। এই কথা বলে ক্রিস রুহিকে নিয়ে যায় সোয়ানের ঘরের দিকে হেঁটে যায়। ঘরে ঢুকে রুহিকে নামিয়ে দিয়ে দরজাটা জোরে টেনে বন্ধ করে দেয়। রুহি অবাক হয়ে বলে, এই ঘরে? ক্রিস বাঁকা হেসে বলে, তাহলে আর কি করবো, শালাবউর সামনে তো আর খেলা যায় না। রুহি পিছিয়ে গিয়ে বুক ধরা কণ্ঠে বলল, যদি আমি কিছু করতে না দেই? ক্রিস ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে চোখে দুষ্টু দিলে, না দিলে আমি করে নেব বাটারফ্লাই। তার গলায় নিচু, কিন্তু কথায় উত্তেজনা। রুহি হেসে বলল, তাহলে আমাকে ধরে দেখান। বলে এক লাফে খাটে উঠে পড়ল। ক্রিস নিজের বুড়ো আঙ্গুল ঠোঁটে বুলাতে বুলাতে রুহির দিকে তাকায়। ভেবে নে বাটারফ্লাই, তুই নিজে ধরা দিলে কম কষ্ট পাবি, কিন্তু যদি আমাকে কষ্ট করে ধরতে হয়, আই উইল বি ভেরি হার্ড। রুহি ঠোঁট ফুলিয়ে মুখ বাঁকিয়ে বলে, আমি আপনাকে ভয় পাই না কেহ? রুহির এই অভিমানী মুখ দেখে ক্রিস বাঁকা হাসে। এক লাফে উঠে রুহিকে জড়িয়ে ধরে দুজনে বিছানায় লুটিয়ে পড়ে। সব কিছু এত দ্রুত ঘটে যে রুহি ঠিক বুঝতে পারল না কি হলো। ক্রিস রুহির বিছানায় চেপে ধরে নিচু গলায় ফিসফিসে বলে, শিকারের হাত থেকে পালানো এত সহজ নয় বাটারফ্লাই। বিছানায় চেপে থাকা রুহির বুক ওঠানামা করছে। ক্রিস দুহাত দিয়ে রুহির কবজি ধরে উপরে তুলে নেয়, যেন তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিল। রুহি শ্বাস টেনে টেনে বলে, ছাড়েন প্লিজ, ছাড়েন। কিন্তু তার গলার কম্পনে বোঝা যায় এর ভিতরের ভয়টা আসলে অদ্ভুত টান। ক্রিস রুহির গলার কাছে মুখ নামে ফিসফিস করে করলে, ছাড়বো কেন? আজ তোকে ছাড়া আর কিছুই চাই না। রুহি চোখ বুজে আসে, সে গলা কাঁপিয়ে সরে, ক্রিস, এটা ভাইয়ের রুম।
ক্রিস একটুও উঠে রুহির মুখের কাছে নাকে নাক ছয়ের মতো দূরত্ব। তাতে কি? আমার এক্ষুনি লাগবে। রুহির বুকের উপর মুখ নামিয়ে ক্রিস ধীরে ধীরে রুহি বেসামাল হয়ে ওঠে, হাত দুটো শক্ত করে। ক্রিস ধীরে ধীরে তার দিকে নামিয়ে আনে। মুহূর্তেই যেন থমকে যায়। ক্রিসের পুরুষালী অবশেষে ফেলে রুহির নরম গোলাপি অধরকে। যেন বহুদিন অপেক্ষায় থাকা কোনো স্পর্শ আজ নিজের আয়ত্ত পেয়ে গেল। সেও শক্ত উষ্ণ হাত রুহির যেন তার ত্বকের উষ্ণতা নিজের মুঠোয় ধরে রাখতে চায়। পরক্ষণে ক্রিস গভীরভাবে চুমু খেতে শুরু করলো, একদম এমনভাবে যেন বছরের জমে থাকা ক্ষুধা, বহুদিনের চেপে রাখা আকুলতা আজ রুহির ঠোঁট ছুঁয়ে মুক্তি খুঁজে পেল। রুহির নিঃশ্বাস কেঁপে উঠল, শরীরের ভেতর এক অজানা শিহরণ বয়ে গেল। আর ক্রিস আরও কাছে এনে টাকে। ক্রিস ধীরে ধীরে রুহিকে যেন দহনের গোপন বাগানে আলতো করে প্রবেশ করছে। রুহির পোশাকগুলো স্তর হয়ে দূরে মেজে দেয়। দুজনের শরীর ফাঁকাগুলো মিলিয়ে যায়। কিস নিজের সমস্ত আড়াল দিয়ে সরিয়ে নিগুলোর স্বচ্ছতায় রুহির সামনে দাঁড়ায়। যেন দুজন মানুষের মাঝে আর কোনো পর্দা নেই। রুহি লজ্জায় নিজেকে আড়াল করতে চাইলে অজান্তে ক্রিসের গলা জড়িয়ে ধরে, যেন তার উষ্ণতায় তার নিরাপদ স্থান। ক্রিসের শক্ত বিশাল পুরুষালী শরীরে উষ্ণতার নিচে রুহি যেন নরম কোনো পাপড়ির মতো থিতিয়ে পড়ে, অভয় আর আকর্ষণে মিশ্র স্রোতে ভাসে। পুরুষের গভীর প্রবলতা রুহিকে এক অদ্ভুত ঘূর্ণিঝড়ে দমিয়ে ফেলে, যেখানে দম, লজ্জা, অনুভূতি টের একসঙ্গে কেঁপে ওঠে তার। রুহি দু হাতে প্রতিটি স্পষ্ট আর একটু বেশি করে ভর করে থাকে আদরের নীরব ভাষা। রুহির চোখ ভিজে উঠলে, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল সে রাতটা শুধু কাছাকাছি আসার ছিল, সেটাই দুই হৃদয়ের নতুন শুরুর সাক্ষী হয়ে। ক্রিস রুহির কানে ঠিক পাশে মুখ নিয়ে ধীরে ধীরে ফিসফিস করে, পুরোটা গেছে বাটারফ্লাই। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে। ক্রিস আরও একটু গভীর হয়ে চাপা গলা বলে, আর একটু যাই। রুহি তৎক্ষণাৎ তার হাত ধরে থামাতে চাইল, না প্লিজ। ক্রিস একটু নিচু গেলে বলে, সরি বাটারফ্লাই, আজ আর নিজেকে আটকাতে পারছি না। আজ যেন ক্রিস নিজেকে থামানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার পুরো অস্তিত্ব নিয়ে রুহিকে আদর করা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। রুহি বুঝে গেল আজ ক্রিসকে আর থামানো যাবে না। তার শরীরের নিঃশব্দে অনুমতি দিয়েই দিল। আর সেই অনুভবে রুহি সারাটা দেহ কেঁপে উঠল। ক্রিস আর বেপরোয়া হয়ে রুহিকে কাছে টেনে নিল। সময় অতিবাহিত হয়ে ঘড়ির কাঁটার দিক হিসেব নেই। প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেল অনবরত থাকার উষ্ণতায়। শেষে ক্লান্ত হয়ে ক্রিস রুহের উপর পুরোটা ভর করে শুয়ে পড়ল, মুখ গুজে দিল তার গলায়। রুহি আস্তে করে তার চুলে হাত বুলিয়ে দিয়ে ভালোবাসা আর ছোঁয়া, শান্তির ছোঁয়া। ক্রিস, হাউ ডিড ইট ফিল বাটারফ্লাই? রুহি, মোস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। ম্যাট ফর ইউ পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে।